হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারটাও মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আলো চ্যাপ্টারের মতোই এই চ্যাপ্টারেও কিন্তু 12 নম্বর প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট জায়গা কিছু আছে এবং কিছু কমন জায়গাও আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন থাকে। তো যখন আমি এগুলো যখন আলোচনা করব তখন একটু খেয়াল রাখবে। আশা করি এখান থেকেও অ্যান্সার দিতে পারবে। তো এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো সেই শুরু করার আজকের যে কথাগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ আধান, কুলম্বের সূত্র আর আধানের একক। এই যে তড়িৎ আধান, আধান কথাটা চার্জ, এটা কোথা থেকে কিভাবে আসছে, মানে এইগুলো এটা কিন্তু মানে একটা মানে বলা খুব মুশকিল এই কারণেই, কারণ এইগুলোর জন্য কিছু একটা চাই, একটা মাধ্যম তো চাই যার মধ্যে এই জিনিসটা তৈরি হয়। যেমন আমরা তড়িতের যে ভাগ, যেটা আমরা একটা স্থির তড়িৎ আর একটা এই চলতড়িৎ, একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো স্থির তড়িতের ঘটনা আমরা কিছু কিছু জানি, ছোটোবেলায় পড়েছি। যেমন ওই শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তারপর আমরা যদি কাগজের টুকরোর কাছে নিয়ে যাই চিরুনিটা, তাহলে চিরুনির গায়ে ওই কাগজের টুকরোগুলো আটকে যায়, আকর্ষণ করে, তাই তো? বা আমরা যদি টিভি বন্ধ করার পর টিভির সামনে যদি দাঁড়ায়, হাতটা মানে হাতে যদি একটু লোম থাকে তাহলে লোমগুলো খারাপ হয়ে যায়, বা সোয়েটার খোলার সময় লোমগুলো খারাপ হয়ে যায়। এই যে ঘর্ষণের ফলে যে তড়িৎটা তৈরি হয় সেটা হচ্ছে একটা স্থির তড়িৎ। আমরা এগুলো জানি যে তড়িৎ তৈরি হয়, এই যে তৈরি হয় ঘর্ষণের জন্য হয়। তাহলে ঘর্ষণের জন্য অ্যাকচুয়ালি ওই বস্তুর মধ্যে একটা একটা ওই একটা ধর্ম, বিশেষ একটা ধর্মের উৎপত্তি হয়, সেটাই আমরা আধান বলছি, চার্জড বলছি, মানে সেটা তড়িতাহিত হয়েছে ঘর্ষণের জন্য। ঠিক সেই রকম এই ঘর্ষণ তড়িৎটা কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এই বস্তু দুটোকে রেখে দিলে কিছুক্ষণ পর আস্তে আস্তে কিন্তু এই কাগজের টুকরোটা খুলে পড়ে যাবে। আমি একটা ভিডিও এখানে অ্যাড করে দেবো এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পরের ব্যাপারটা, ঠিক আছে? সেটা দেখো। এখন এই যে চার্জড হয়ে গেল ঘর্ষণের জন্য, তো ঘর্ষণের জন্য যখন চার্জড হলো, তার মানে ঘর্ষণের ফলে কিছু না কিছু একটু আদান প্রদান কিছু হয়েছে। কিসের আদান প্রদান হয়েছে? কারণ প্রত্যেকটাই বস্তু তো পরমাণু দিয়ে গঠিত, আর পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো থাকে। অ্যাকচুয়ালি প্রায় যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে, তো সেই সময় একটা বিজ্ঞানী, থ্যালেস বলে একজন বিজ্ঞানী, ঠিক আছে, সেই বিজ্ঞানী প্রথমে দেখেছিলেন যে ওই অ্যাম্বার, মানে পাইন গাছের যে আঠা, অ্যাম্বারের সঙ্গে কিছু একটা মানে সিল্কের কোনো জিনিসকে একটু ঘর্ষণের ফলে আকর্ষণ ব্যাপারটা পেয়েছিলেন। আর অ্যাম্বারকে গ্রিক ভাষায় ইলেকট্রন বলা হয়, ঠিক আছে? এবং সেখান থেকেই মনে করা হয় নাকি ইলেকট্রিসিটি কথাটা ওইখান থেকেই এসছে। তো এই যে ঘর্ষণের জন্য, একটার সঙ্গে আরেকটা ঘর্ষণের জন্য যে চার্জ হলো, আহিত হলো, এইটাকে আমরা আধান বলছি। এই আধান, এই যখন ঘর্ষণ হয় তখন একটা বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় আর একটা বস্তুর মধ্যে ইলেকট্রন মানে চলে যাচ্ছে। একটা বস্তুর মধ্যে ইলেকট্রন বাড়ছে আর একটা বস্তুর মধ্যে ইলেকট্রন কমে যাচ্ছে। তাহলে যে কমে যাচ্ছে, মানে আমরা তো জানি পরমাণু নিস্তরিত ইলেকট্রন প্রোটন সমান থাকে। এবার যদি একটা বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সে হয়ে গেল পজিটিভ চার্জ। কারণ আমরা সেই হিসাবে দুটো মানে আমরা তড়িতের তো মানে স্পেসিসকে দুটো হিসাবে ভাগ করছি, যে একটা পজিটিভ চার্জ হয়, একটা আহিত হয় পজিটিভ, একটা হবে নেগেটিভ, যে ইলেকট্রন নিচ্ছে সে হবে নেগেটিভ। তাহলে এই পজিটিভ আর নেগেটিভ এইটা হওয়ার জন্য এই আকর্ষণ আসে। আবার অনেক সময় হয় কি, যেমন একটা সিম্পল পরীক্ষা, যে একটা মানে উলের একটা সোয়েটারের মধ্যে, সেই সোয়েটারের মধ্যে একটা দুটো বেলুন ফুলিয়ে দিয়ে সেই বেলুন দুটোকে যদি সোয়েটারে ঘষে কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে যে বেলুন দুটো দূরে সরে যাচ্ছে। কারণ এই বেলুন দুটো সোয়েটারে ঘষার জন্য বেলুন দুটোর মধ্যে কিন্তু একই রকম চার্জ তৈরি হয়েছে। তাহলে একই রকম চার্জ যখন কাছাকাছি নিয়ে যাচ্ছি তখন দূরে সরে যাচ্ছে, বিকর্ষণ করছে পরস্পরকে। আবার যদি বিপরীত চার্জ হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে।
তাহলে সমজাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। তো এই আকর্ষণ আর বিকর্ষণ এটা কতটা করবে সেইটা এই কুলম্বের একটা সূত্র, সেই সূত্র দিয়ে মানে আমরা বলতে পারি। তো সেই সূত্রটাই আমরা এখন দেখবো, এবং খুব সহজ সূত্র, যে যদি চার্জ স্পিসিস মানে এই একটা চার্জ, এই একটা চার্জের কথা বললাম, এর আধানের পরিমাণ হচ্ছে Q1, এর আধানের পরিমাণ Q2, আর এরা যে দূরত্বে আছে সেটা হচ্ছে R। তাহলে বলছি এদের এই দুটো চার্জের মধ্যে, সেটা একই জাতীয় হতে পারে, বিপরীত জাতীয় হতে পারে। একই জাতীয় হলে বিকর্ষণ হবে, আর আলাদা আলাদা হলে আকর্ষণ হবে। তাহলে যে বিকর্ষণ বা আকর্ষণ বল সেটা হচ্ছে F। এটা কার সঙ্গে সমানুপাতিক? বলছে চার্জড কতটা, মানে Q1 আর Q2 গুণফল এর সঙ্গে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা Q1 × Q2/r², এবং এইটা সমান করলে একটা কনস্ট্যান্ট দেওয়া হয় K, Q1 Q2/r²। এই কেটা তো অবশ্যই নির্ভর করবে এদের এককের উপর নির্ভর করবে, প্লাস কোন মাধ্যমের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তার উপর নির্ভর করবে। যদি শূন্য মাধ্যম হয়, বায়ু মাধ্যম হয়, তাহলে কে এর মানটা ধরা হয় 1। ওকে, তাহলে এই যে আকর্ষণ বল, এটা হচ্ছে কুলম্বের সূত্র, এবং সেই কুলম্বের সূত্র সেটা আকর্ষণ হোক বিকর্ষণ হোক, এটা এই যে আধান Q1 Q2 আধান বলছি, দুটো বস্তুর কথা বলছি, সেই আধানের একক, আমরা যদি আধানের এককের কথা বলি, সেই আধানের একক হচ্ছে এসআই পদ্ধতিতে এককটা হচ্ছে কুলম্ব। ঠিক আছে, COULOMB, এটাকে সংক্ষেপে বড় হাতে সি লেখা হয়। যেমন একটা ইলেকট্রনের চার্জ আধান হচ্ছে কুলম এককে 1.602 × 10⁻⁻19 কুলম। ওকে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যদি সিজিএস ইউনিট বলা হয়, যে সিজিএস এটা তো এসআই ইউনিট কুলম, সিজিএস যদি ইউনিট বলা হয় আধানের, তাহলে সেটা হচ্ছে স্ট্যাট কুলম। সিজিএস ইউনিটটা হচ্ছে স্ট্যাট কুলম। ঠিক আছে, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম। এবার আমি যদি এইটাকে একটা ইলেকট্রনের আধান এত কুলম হচ্ছে এসআই, এটা এসআই ইউনিট, এটা এসআই পদ্ধতিতে, আমি যদি এইটাকেই এটা হচ্ছে এসআই পদ্ধতি, আমি যদি এইটাকে সিজিএসে লিখি, তাহলে এটা আসবে 4.8 × 10⁻⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন সিজিএস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আধানের একক। এবং একটা জিনিস মনে রাখবে, এই যে কুলম্বের সূত্রটার কথা বললাম, এই কুলম্বের সূত্রটা কিন্তু প্রযোজ্য তখনই হবে যখন আধান হবে বিন্দু আধান। আসলে বিন্দু আধান কথাটা হচ্ছে ওই যে Q1 Q2 লিখেছিলাম না, এই যে দুটো আধানের কথা, সেখানে যে দূরত্বটা লিখেছিলাম, সেই দূরত্বের তুলনায় ওই যে আধানগুলো তাদের আকারগুলো খুবই নগণ্য, তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিন্দু আধান, একদম স্মল চার্জ। ওকে, আর চার্জযুক্ত কণাগুলোর কিন্তু দূরত্ব হতে হবে ওই নিউক্লিয়াসের একটা যে ব্যাস, তার থেকে একটু বেশি, তার থেকে কিন্তু যেন বেশি হয়। তো বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কুলম্বের সূত্রটা। আর আধানের এককগুলো অবশ্যই মনে রাখবে, আধানের একক সিজিএস পদ্ধতিতে ইএসইউ, এসআই পদ্ধতিতে কুলম্ব। ওকে, এবার নেক্সট, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ বিভব, মানে এই চলতড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি, এটা তো চলমান, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। স্থির তড়িৎ যেমন এক জায়গায় স্থির, কিন্তু এইটা তো যাচ্ছে। তো এই চলতড়িতের ক্ষেত্রে একটা মানে খুব ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে, টার্মগুলোই এখন আমরা পড়ছি, তার তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। এবারে একটা জিনিস আমরা আধানের কথা বলেছিলাম, একটা প্লাস হোক, এইদিকে একটা মাইনাস হোক, বা একটা প্লাস হোক এদিকটাও প্লাস হোক, কোনো অসুবিধা নেই, আমি দুটো আধানের কথা বলছি, যাই হোক না কেন। একটা ব্যাপার হচ্ছে যে যখন একটা প্লাস কণা, একটা প্লাস, এই একটা চার্জ স্পিসিস, সেইটা কিন্তু একটা ক্ষমতা আছে, এর আকর্ষণ করুক বা বিকর্ষণ করুক, যেই থাকবে সামনে সে আকর্ষণ হবে বা বিকর্ষণ হবে, তার একটা ক্ষেত্র থাকবে, মানে কতটা এলাকা জুড়ে ও এই আকর্ষণটাকে ছড়াতে পারছে, মানে কতটা এলাকার মধ্যে ওর আকর্ষণটা থাকছে, কতটা জায়গার মধ্যে, দ্যাট ইজ তড়িৎ ক্ষেত্র। এবারে ওর মধ্যে যদি আরেকটা আধানকে ওকে আনতে হয়, তাহলে কি করতে হবে? ওর মধ্যে যদি আধানকে আনতে হয়, তাহলে একটা বল কাজ করতে হবে, বল ক্রিয়া করতে হবে। সেই জন্য এই যে আধান, মানে
এই যে ওর কাছাকাছি আসা, এই যে ঘর্ষণের জন্য যে এই যে ইলেকট্রনের আদান প্রদান এদিক ওদিক হচ্ছে, তাদের মধ্যে চার্জ দুটো আলাদা আলাদা বিন্দু আধানের তৈরি হচ্ছে, এই যে হওয়া, এটা একজনের কাছে আরেকজনের আসা, এর জন্য যে বল ক্রিয়া করে, ঠিক আছে, এইটাকেই আমরা বিভব বলি, পোটেনশিয়াল বলি। এবং এই পোটেনশিয়ালটা তড়িতের ক্ষেত্রেই সবচেয়ে খুবই খুবই ইম্পর্টেন্ট, তাই না? এবারে অসীম দূরত্ব থেকে বিভবটা কি না, অসীম দূরত্ব থেকে যদি কোনো একক মাত্রার ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব। আবার বলছি, অসীম দূরত্ব থেকে কোনো একক মাত্রার ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে? এবার সেটা আমার যেটা হোক, ধনাত্মক হোক আবার ঋণাত্মকের ক্ষেত্রে ব্যাপারটা হোক, এবার এই যে জায়গাটা আমি বলছি যে একটাকে আরেকটাকে আনতে, এবার যদি আমি একটা কথা বলি যে প্লাস কিউ পরিমাণ একটা আধানকে আনতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যদি আমাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে তড়িৎ বিভব, যেটাকে ভি দ্বারা চিহ্নিত করা হয়, বিভবকে কী দ্বারা চিহ্নিত করে? ভি দ্বারা। তাহলে তড়িৎ বিভব সমান হবে ডাব্লু বাই কিউ, এইটা হচ্ছে ওর ফর্মুলা। একটা পজিটিভ একটা প্লাস কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে, কোথা থেকে হচ্ছে অসীম দূরত্ব, মানে আসলে এর এর ক্ষেত্রের বাইরে আছে, এটাই হচ্ছে বোঝাতে চাইছে। তাহলে অসীম দূরত্ব থেকে যদি ওই ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে পোটেনশিয়াল ভি হবে কত? ডাব্লু বাই কিউ, ঠিক আছে? তাহলে তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান। তাহলে কৃতকার্য সমান কি লিখবো? তড়িৎ বিভব ইন্টু আধান, তাই না? কৃতকার্য সমান তড়িৎ বিভব ইন্টু আধান। তাহলে একটা এখানে আমরা যদি এখান থেকে একটা কথা বলি যে কার্য, এই কার্য আর এই আধান, এই দুটোই তো স্কেলার রাশি, তাই না? কার্য স্কেলার রাশি আর আধান এও স্কেলার রাশি, সুতরাং এই তড়িৎ বিভবটাও হবে স্কেলার রাশি, ঠিক আছে? আর এই তড়িৎ বিভব ভি, এই যে বিভব বলছে আনতে যে কাজ করতে হয়, এই সমস্ত কথাগুলো যে আমরা বলছি, এই ভি এর ইউনিট হচ্ছে ব্যবহারিক একক, এর হচ্ছে বা এসআই ইউনিট যা বলবে সেটা হচ্ছে ভোল্ট। VOLT, এটাকেও ভি লেখা হয় সংক্ষেপে, ঠিক আছে? তাহলে ভোল্ট বলতে যদি আমি 1 ভোল্ট কথা বলি, তাহলে ভোল্ট বলতে কি বোঝা যাবে? তাহলে 1 কুলম কোনো পজিটিভ চার্জকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয় তাকেই বলবো 1 ভোল্ট, তাই না? 1 কুলম, এটা 1 জুল। 1 কুলম আধানকে আনতে অসীম থেকে আনছি, কোথায় আনছি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনছি, কত পরিমাণ কাজ করতে হচ্ছে? 1 জুল কাজ করতে হচ্ছে। তাহলে যেটা তৈরি হলো, মানে ওইটা আনতে গিয়ে যে কাজ করতে হয় সেটা হচ্ছে, এটা হলো 1 ভোল্ট, ঠিক আছে? তাহলে ওই বিন্দুর বিভব কত হবে? 1 ভোল্ট। তাহলে 1 জুল, আমি এখান থেকে এটা লিখতে পারি যে 1 জুল সমান হচ্ছে 1 ভোল্ট ইন্টু 1 কুলম, তাই তো? তাহলে ভোল্ট ইন্টু কুলম মানেই হচ্ছে জুল। অঙ্কর ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এগুলো খুব। ভোল্ট ইন্টু কুলম সমান হচ্ছে জুল, ওকে? তাহলে এই যে কথাগুলো বললাম এইগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এইটা এর সঙ্গে আরেকটা টার্ম জুড়ে আছে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সেই টার্মটা হচ্ছে তড়িৎ বিভব যেমন হয় সেরকম আরেকটা কথা হচ্ছে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এই যে কার্য করার ব্যাপারটা বলছে, এই একক ধনাত্মক আধানকে মানে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হবে, সেইটাই হচ্ছে কার্যকে ওই দুটো বিন্দুর বিভব প্রভেদ বলা হয়। তার মানে আমি একটা জায়গায় কোথাও একটা আধান আছে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে যে পার্থক্য, এটাও একটা আমি বলতে পারি, এরা একটা তড়িৎ ক্ষেত্র, এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, তাহলে এদের মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকেই বলছি পোটেনশিয়াল ডিফারেন্স, দুই বিন্দুর বিভব প্রভেদ। আর এই বিভব প্রভেদের তড়িৎ বিভবের এককও ভোল্ট, আর বিভব প্রভেদের এককও হচ্ছে ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে? তাহলে বিভব পার্থক্য
এই কথাটার মানেটা কি, বিভব পার্থক্য মানে যদি বলি আমি একটা একটা এই যে এর মধ্যে আধানের দুটোর মধ্যে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে, যদি বলি 1 ভোল্ট, তার কথাটার মানেটা কি না 1 কুলম, ওই একই কথা, 1 কুলম ধনাত্মক আধানকে পরিবাহীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আরেকটা বিন্দুতে নিয়ে যেতে 1 জুল কাজ করতে হলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। কথাটা সেই একই রকমই আসবে। আমার যদি এখান থেকে এটা নিয়ে দিতে আমার 1 জুল 1 কুলম তড়িৎকে নিয়ে যাচ্ছি 1 জুল কাজ করতে হয়, তাহলে দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্সও 1 ভোল্টই হবে। ঠিক আছে, এবারে নিয়ে যেতে হবে কেন, কারণ কেন নিয়ে যাব, এই কথাগুলো আসবে। এই কথাগুলো আসার মানেটাই হচ্ছে তাহলে আমাকে তো, আমি তো এটা চলতড়িতের কথা বলছি, তড়িৎ তো প্রবাহমান, আধান যাওয়া আসা হচ্ছে, সুতরাং কেউ তো নিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা ডিফারেন্স আছে বলেই তো যাচ্ছে। ঠিক আছে, তো এই যে ডিফারেন্স আছে, এবার কি ডিফারেন্স আছে, মানে নিশ্চয়ই পোটেনশিয়াল ডিফারেন্স যখন বলছি, তাহলে এক জায়গায় নিশ্চয়ই পোটেনশিয়াল খুব বেশি আছে, মানে এক জায়গায় উচ্চ বিভব আছে আর এক জায়গায় নিম্ন বিভব আছে। ঠিক আছে, এক জায়গায় নিম্ন বিভব আছে, তো এরকম তো হবেই, এইরকম একটা বিভবের পরিবর্তন হবে, দুটো বিন্দুর মধ্যে পার্থক্যটা হবে, তবে তো ইয়ে হবে। এই যে চলাফেরা করা আধান যাওয়া আসার কথা বলছি, নিয়ে আসার কথা বলছি, এইটা তখনই আসবে। ঠিক আছে, আমার বাড়ির ছাদের ওপরে ট্যাঙ্ক রাখা আছে, আমার পাইপটাও ছাদ থেকে, ওই ট্যাঙ্ক থেকে নিচে নেমে আসছে, আমি নিচেতে জলটা পাচ্ছি, কিন্তু আমি ওই যদি পাইপটাকে নিচের থেকে তুলে নিয়ে গিয়ে আবার ট্যাঙ্কের ওপর পর্যন্ত উঠিয়ে তার থেকে উপরে উঠিয়ে দিই, তাহলে তার উপরে কি আমি জল পাবো? নিশ্চয়ই পাবো না। কেন? কারণ উচ্চতার পার্থক্যটা আলাদা করা আছে। উচ্চ জায়গা থেকে নিচু জায়গার দিকে জলটা আসবে, নিশ্চয়ই নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে জলটা যাবে না। তাহলে যার বিভব বেশি আর যার বিভব কম, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এই যে আসছে, এইভাবে এইখান থেকে এইদিকে যে আসছে, এইটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে নিম্ন থেকে উচ্চর দিকে কি যাচ্ছে না, সাধারণত এটা ধরা হয় যে যেখানে নিম্ন প্রবাহ সেখানে ইলেকট্রন বেশি আছে, আর যেখানে উচ্চ প্রবাহ সেখানে ইলেকট্রন কম আছে। আই রিপিট, নিম্ন বিভবতে ইলেকট্রন প্রচুর আছে আর উচ্চ বিভবে ইলেকট্রন কম আছে, সেই জন্য ইলেকট্রন যেখানে বেশি আছে সেইখান থেকে কমের দিকে যায়, মানে মাইনাস প্লাসের দিকে যায়, মাইনাস প্লাসের দিকে যায়। তাহলে মাইনাস প্লাসের দিকে যায়, ইলেকট্রন এই দিকে যায়, আর তার উল্টো দিকে যেহেতু উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে তড়িৎ আসে, কারণ ওই তো তড়িৎটা নিয়ে আসছে, আধান তো নিয়ে আসছে, তড়িৎ নিয়ে আসছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। সেই জন্য এইটাই বলা হয় প্রচলিত নিয়ম, যে ইলেকট্রন যেদিকে প্রবাহ হয় কারেন্টের প্রবাহ তার উল্টো দিকে হয়, এটা একটা প্রচলিত নিয়ম। ঠিক আছে, তাহলে আমি যদি একদিকটা পোটেনশিয়াল V1 ধরি, একদিকটা পোটেনশিয়াল V2 ধরি, তাহলে যদি বলি V1 গ্রেটার দেন V2, তার মানে V1 যদি V2 থেকে বেশি হয়, তাহলে তড়িৎ আমার যাবে এইখান থেকে এইদিকে যাবে তড়িৎ, আর নিশ্চয়ই তাহলে V2 থেকে V1 এর দিকে আসবে কি ইলেকট্রন, এইখান থেকে এইদিকে কি আসবে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে V2 থেকে V1 মানে V2টার থেকে V1 মানে হচ্ছে এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে যেদিকে ইলেকট্রন বেশি আছে সেটাকে নিম্ন বিভব, যেটাকে ইলেকট্রন কম আছে সেটাকে উচ্চ বিভব। তাহলে ইলেকট্রন যেদিকে, মানে সেই জন্য আমরা সহজে যদি একটা ব্যাটারির কথা বলি, একটা ব্যাটারির যেটা মাইনাস, সেই মাইনাস থেকে প্লাসের দিকে কিন্তু ইলেকট্রন আসছে, আর কারেন্ট যাচ্ছে কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে, এটা একটু খেয়াল রাখতে হবে। প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাবে, মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন আসবে। মাইনাস মানে ধরে নেবে ওখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, আর উল্টো দিকে মানে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাবে। ওকে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে আমরা বিভবের কথা বললাম, উচ্চ বিভব নিম্ন বিভব, এই কথাটা বললাম যে তড়িৎ প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুটো বিভব সমান হচ্ছে। যখনই দেখবে বিভব প্রভেদ শূন্য হয়ে গেল, তার মানে বুঝবে যে আর তড়িৎ যাওয়া আসা করবে না, তড়িৎ বন্ধ। এবার এর সঙ্গে সম্পর্কিত আরেকটা টার্ম চলতড়িতে, সেটা হচ্ছে ইএমএফ। এই কথাটাই এখন ব্যবহার করা হয়। ইএমএফ বড় হাতের হতে পারে, ইএমএফ ছোট হাতের লেখে কোনো অসুবিধা নেই। ইলেকট্রোমোটিভ ফোর্স, এই ফোর্স কথাটা মানে এখন অতটা মানে আমি বলছি এখন তড়িৎচালক বল,
ঠিক আছে, এখন সংক্ষেপে লেখা হয় ইএমএফ। কারণ কি, এটা অ্যাকচুয়ালি কোনো বল নয়, তড়িৎচালক বল আসলে কোনো বল নয়। এটা অ্যাকচুয়ালি কী তাহলে, মানে মানে একটা একটা সহজভাবে ব্যাপারটা বোঝো। এটা যদি ব্যাটারি হয়, ঠিক আছে, এটা যদি একটা ব্যাটারি হয়, তাহলে একটা ব্যাটারির একটা প্লাসের দিক একটা মাইনাসের দিক আছে, এবং সেটা তোমরা সবাই দেখেছো। এবার প্লাস দিক মাইনাস দিক ব্যাটারির মধ্যে কি আছে, কেমিক্যাল আছে। তো তাহলে রাসায়নিক শক্তি সঞ্চয় করা আছে, ওখানে বিভব তৈরি করে রাখা আছে, মানে বিভব তৈরি করে মানে পোটেনশিয়ালের ডিফারেন্স হয়ে আছে, পার্থক্য হয়ে আছে। এবার কি করতে হবে আমাকে, কোনো একটা জায়গায় সেই শক্তির মানে অ্যাকচুয়ালি সমস্ত কিছু রেডি হয়ে আছে, একটা বেঞ্চ একটা চেয়ার, একটা চেয়ার আছে, সেই চেয়ারটাকে বল প্রয়োগ করব, তবেই তো চেয়ারটা এগিয়ে যাবে। ঠিক সেরকম আমি ওই তড়িৎ কোষটাকে, মানে ইএমএফের উৎস হচ্ছে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষ ডায়নামো এই জিনিসগুলো ব্যবহার করব, তবেই তো আমি ওই কারেন্টের যাওয়া আসা ব্যাপারটা করতে পারবো। সুতরাং এই কথাটা মানেটা আমি এটা বলতে চাইছি যে আমাকে কোনো একটা জিনিস লাগবে যেটা আমাকে ওই আধানগুলোকে ঘুরিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে একটা ব্যাটারির মধ্যে যেটা শক্তি সঞ্চয় হয়ে আছে সেই শক্তির একটা রূপান্তর হবে, এটা করার জন্য একটা এক্সট্রা একটা কাজ করতে হচ্ছে, সেইটাকে আমরা ইএমএফ বলছি। মানে এই ইএমএফের তড়িৎচালক বলের সংজ্ঞাটা বলছে যে ওই যে ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে বিভব বলছিলাম, ওই ধনাত্মক আধানটাকে যদি সার্কিট কমপ্লিট করে দেওয়া হয়, বদ্ধবর্তনী, মানে আমি ব্যাটারিটাকে যখন টর্চের মধ্যে ভরে দিলাম, ব্যাটারিটা যখন মোবাইলের মধ্যে ভরে দিলাম, তখন সার্কিট কমপ্লিট হয়ে গেল, প্লাস মাইনাস টাচ করে গেল। তাহলে বদ্ধবর্তনীতে একক আধানকে একবার ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফ কাকে বলে, আবার বলছি আমি, এই তড়িৎচালক বল এটা হচ্ছে একক ধনাত্মক আধানকে বদ্ধ বর্তনীতে, বর্তনীটা হতে হবে বদ্ধ বর্তনী, ক্লোজড সার্কিট, ঠিক আছে, বদ্ধ বর্তনীতে একবার ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ইএমএফ। এই ইএমএফ এইটা সেই ওই বিভবের ক্ষেত্রেও সে কাজ করতে হয়েছিল, এটার ক্ষেত্রেও সে কাজ করতে হয়, মানে এই ইএমএফ সমানও সেই তাই কৃতকার্য পরিমাণ বাই আধানের পরিমাণ, কৃতকার্যের পরিমাণ বাই আধানের পরিমাণ, তার মানে সে একটা একই ব্যাপার, জুল বাই কুলম। আর ইএমএফের ইউনিট তাই বিভবের যা ইউনিট তাই সেম, এর ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে ভোল্ট। তার মানে এটা লেখা যায় ওই 1 ভোল্ট সমান হচ্ছে 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, তো এটা মনে রাখবে, তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, এটা হচ্ছে একটা আধানকে একবার ঘুরিয়ে আনতে একটা কাজ করতে হয়, এই কাজ করা এটাই হচ্ছে তড়িৎচালক বল, এটা বদ্ধ বর্তনীতে। ঠিক আছে, তাহলে এবার কাজ করতে হয়, এই জিনিসটা হতে গেলে কিন্তু এক বিভব পার্থক্য তো থাকতে হবে, তবেই তো এটা করেই নিয়ে আসবে। তো বিভব পার্থক্য আছে, তাই তাহলে তখন এটা থাকবে। যদি বিভব পার্থক্য না থাকে, ব্যাটারির মধ্যে তোমার ব্যাটারির চার্জ শেষ, তাহলে তোমার কে ধনাত্মক আধানকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার কেউ নেই, সুতরাং তখন কোনো তড়িৎচালক বলের ব্যাপার থাকবেও না। ওকে, এখন এই চলতড়িতের আবার একটা ইম্পর্ট্যান্ট টার্ম, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের হার। হার যখন বলেছি তার মানে সময়ের সঙ্গে। দেখো, কারেন্ট যাবে কোথায়, পরিবাহীর মধ্যে, যারা আমরা জানি যারা তড়িৎ পরিবহন করতে পারে তারাই তো পরিবাহী, তাই তো, কোনো তো একটা মাধ্যম চাই। মানে আমার আমার জ্বর হয়েছে, জ্বর হতে গেলে কি চাই, একটা দেহ চাই, একটা তো বডি চাই, যে হ্যাঁ এইটাতে হয়েছে, এর ক্ষেত্রে মাপতে হবে, যার মধ্যে এই জ্বরের মানে তাপমাত্রার পার্থক্য হবে। ঠিক সেরকম পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তাহলে পরিবাহী চাই। তো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যে যাবে, তা পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে, পরিবাহীর ওই প্রস্থচ্ছেদের মধ্যে যাবে কি, আধান যাচ্ছে, তো ওই তো আধানকে নিয়ে আসা নিয়ে যাওয়া এই সমস্ত তো করছি, আধান আসছে, তাহলে আধান যে পরিমাণ যাচ্ছে পার সেকেন্ডে, সেটাকেই বলছি আমরা প্রবাহ মাত্রা। তাহলে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে একক কোনো একটা, এই যে আধানের কথা বলছি, বা আধানকে একক সময়ে যে পরিমাণ আধান যাচ্ছে, পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে একক সময়ে যে পরিমাণ আধান যায় সেটা হচ্ছে তার প্রবাহ মাত্রা। ঠিক আছে, বা তড়িৎ প্রবাহের হার, হার মানে সময়ের সাপেক্ষে, এটা হচ্ছে সেকেন্ডে, পার সেকেন্ডে যত আধান যাচ্ছে। এবার পার সেকেন্ডে যত আধান যাচ্ছে এইটা বলতে গিয়ে আমি একটা কথা বলি, যে এই যে প্রবাহ মাত্রা আই বলছি, এই আই সমান
প্রবাহ মাত্রা যেহেতু হচ্ছে আধান বাই সময়, আধান বাই সময়, কারণ আমি এটা তো বলেই দিলাম যে পার সেকেন্ডে যে পরিমাণ আধান যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহের হার, ওইটাকেই বলছি তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে এইটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউ বাই টি। আধানের একক কি? কুলম্ব। আর সময়ের একক এখানে তো সেকেন্ড একক, তাই কুলম্ব বাই সেকেন্ড এইটাকে বলা হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার বা পিয়ার যা লেখা হয়, অ্যাম্পিয়ার। তাহলে আই তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারকে ছোট বড় হাতের এ লেখা হয়, আগে এ এমপি লেখা হতো, এখন শুধুমাত্র এ লিখলেই হবে। যদি অ্যাম্পিয়ারটা 1 অ্যাম্পিয়ার মানে বলবো 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তার মানে 1 কুলম্ব মানে কি বলবো? 1 অ্যাম্পিয়ার গণিত 1 সেকেন্ড। তা আমি এই যে কথাগুলো বলছি, এগুলো এই যে ফর্মুলাগুলো বারবার কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। এখনো পর্যন্ত আমরা বেশ কয়েকটা ফর্মুলা এখনো অলরেডি পেয়েছি। ভি সমান ডাব্লু বাই কিউ, ভি সমান ডাব্লু বাই কিউ, এটা পেয়েছিলাম। আবার কিউ সমান এখন কি পেলাম? আই ইন্টু টি। কিউ সমান পেলাম না, আই ইন্টু টি। এটা লিখতে পারি ডাব্লু বাই আই ইন্টু টি। ঠিক আছে, ডাব্লু সমান লিখতে পারি ভি আই টি। এই যে এতগুলো আমি লিখছি বারবার, এটা উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। ঠিক আছে, তো এই অ্যাম্পিয়ার মানেই হচ্ছে যে কুলম্ব বাই সেকেন্ড, বা কুলম্ব মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এগুলো খেয়াল রাখতে হবে। এবার আমি যদি এখানটায় একটুকু ওপর দিকটা মুছে দিচ্ছি, আমি যদি এখানটায় এরকম বলি যে অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে যদি আমি এটাকে মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করি তাহলে লিখবো 1000 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারকে এম এ এইভাবে লিখতে হয়, ছোটো এম বড় এ, মানে 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার করলে আবার আরও 3 বেড়ে যাবে, 0 মানে 6 হয়ে যাবে। ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻6 মিউ এ মাইক্রো অ্যাম্পিয়ার, এভাবে লিখতে হয়। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখানে জেনে রাখা ভালো যে তড়িৎ প্রবাহ মাত্রা তো একটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, তাই না? পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান যাচ্ছে একটা নির্দিষ্ট দিকে, সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা যেহেতু দিক আছে, তার মানে এটা ভেক্টর রাশি ভাবতে পারি আমরা, কিন্তু এটা ভেক্টর রাশি নয়। কারণ ভেক্টরের অনেক কিছু নিয়ম আছে, ভেক্টরের অনেক যোগের নিয়ম আছে। তো সেগুলো এই নিয়মগুলো মেনে চলে না। ভেক্টরের যে যোগের নিয়ম, সেই নিয়মটা মেনে চলে না তড়িৎ প্রবাহ মাত্রা। তাই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ভেক্টর রাশি নয়, জাস্ট মনে রাখার জন্য। এবার এইখান থেকে আই সমান কিউ ইন্টু টি, আই সমান কিউ বাই টি বা কিউ সমান আই ইন্টু টি, এইখান থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। বারবার বলছি, কিউটা আধান। একটা পরিবাহী তারে 1 মিনিটে ধরো আমি যদি বলি 6 ইন্টু 10⁻19 এতগুলো ইলেকট্রন যাচ্ছে 1 মিনিটে, তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে ইলেকট্রন যাচ্ছে, একটা ইলেকট্রনের আধান কত? একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। কতগুলো ইলেকট্রন যাচ্ছে? 6 ইন্টু 10⁻19। তাহলে এতগুলো ইলেকট্রনের আধান কত হবে? এইটা ইন্টু 6 ইন্টু 10⁻19 এত কুলম্ব। তাহলে এটা কেটে গেল, 6 × 96 9.6 কুলম্ব। তাহলে এত কুলম্ব যাচ্ছে আধান 1 মিনিটে মানে 60 সেকেন্ডে। তাহলে এটা কত হবে? 9.6/60, এত অ্যাম্পিয়ার হয়ে যাবে। এটা হিসাব করে দেখলে যেটা হবে তত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই যে লিখছি, এইগুলো লিখলাম, এই যে অঙ্কটা, এইরকম অঙ্ক কিন্তু থাকতে পারে যে পরিবাহীর মধ্য দিয়ে এতগুলো ইলেকট্রন যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্রা কত? বা উল্টো করে দিতে পারে, তড়িৎ প্রবাহ মাত্রা এত, তাহলে ওই পরিবাহীর মধ্যে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, তখন এইভাবে উল্টো করেই করতে হবে অঙ্কটাকে। ঠিক আছে, তাহলে এখনো পর্যন্ত যে ফর্মুলাগুলো পেলাম, ভি সমান ডাব্লু বাই কিউ, কিউ সমান আই ইন্টু টি বা আই সমান কিউ বাই টি। আই সমান কিউ বাই টিটা খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটার একক বিভব পার্থক্যের একক ভোল্ট, এসআই একক। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। এইগুলো। আর আরেকটা জিনিস আমি এখানে একটু মেনশন করে দিই, এই যে 3টে মেন কথা যেগুলো বললাম, সেটা হচ্ছে একটা বললাম যে তড়িৎ প্রবাহ মাত্রা, এইটা যে যন্ত্র দ্বারা মাপা হয়, তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় যে যন্ত্রে, সেই যন্ত্রটার নাম, এটা যন্ত্র বলে লিখে রাখছি,
অ্যামমিটার। তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটারে। বিভব পার্থক্য, বিভব প্রভেদ যে যন্ত্রে মাপা হয় সেটা হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার। ঠিক আছে। আর তড়িৎ চালক বল যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার। ঠিক আছে, অ্যামমিটার, ভোল্টমিটার, পোটেনশিওমিটার। মনে থাকবে তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম এটা, এটা, এটা। ঠিক আছে, তাহলে এইগুলো খেয়াল রাখলে মোটামুটি এখনও যতটা বললাম সেগুলোর থেকে উত্তর করতে পারবে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।